স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম। খবরের বিস্তারিত জানাবো, আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম করি। ভোটের মাধ্যমে জনগণের জন্য কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জামানত বাজেয়াপ্তের শঙ্কায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। এজন্য সামনে আনা হচ্ছে পিআর পদ্ধতি। ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ তাদের। শুক্রবার যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আসন্ন নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এই দিন জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছেন কিছু উপদেষ্টা ও দু একটি রাজনৈতিক দল। যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। পৃথক এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা দেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা এখনো নিজেকে সামাল দিতে পারছে না, যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকে গ্রুপ কথাবার্তা হচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াতের কাজ শুরু হয়েছে। দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তাতে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুলে দেন। মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করাইতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আরেক দিকে চলে যায়। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি। তিনি জানান, প্রথম পর্বের সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, আর দ্বিতীয় পর্বে সবাই একমত হয়েছে ১১টি বিষয়ে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৫.৫ মাস আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে অগ্রগতি কতটুকু তা জানাতে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনে সংসদ ভবনের এলইডি হলে এই সংবাদ সম্মেলন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, দুই পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কারের ব্যাপারে ঐকমত্য সম্ভব হয়েছে। কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। এসব বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব সৌহার্দ্য ও সম্প্রীতির বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয়। তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে কমিশন। বাস্তবায়নের পথ কি হবে, রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। আমরা আগামী যে দিন সাথে কাছে কাজ করব, এর মধ্যে কতটা অগ্রসর হয়ে যাবে সেটা রাজনৈতিক দল এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার উপর নির্ভর করবে। সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আলী রিয়াজের আশা, এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবং এর বাস্তবায়নের একটি পথ নিঃসন্দেহে তৈরি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।
পট পরিবর্তনের নতুন বাস্তবতায় গত এক বছরে নানা বাঁক আর জটিল সমীকরণে ঘুরপাক খেয়েছে দেশের রাজনীতি। সংস্কার আগে না নির্বাচন, এমন বিতর্কের পাশাপাশি নির্বাচন আদৌ হবে কিনা এ নিয়ে গুঞ্জন, সংশয় ছিল রাজনৈতিক মহলে। সংস্কার নিয়েও প্রায় বছর জুড়ে ছিল নানা যুক্তি, তর্ক বিতর্ক। রাজনীতিকরা বলছেন এক বছরে সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয়, আর বিশ্লেষকরা বলছেন সংস্কার নিয়ে আলোচনা শেষ হলেও বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের এক বছরের মধ্যে প্রায় 10 মাসই সংস্কার নিয়ে কার্যক্রম, আলোচনা, বৈঠক হয়েছে। সবশেষে সেই ফরেন সার্ভিস একাডেমিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে গঠন করা হয় আরও 5টি কমিশন: নারী, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম এবং স্থানীয় সরকার কমিশন। প্রথম দফায় 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা প্রাধান্য পেলেও পরবর্তী 5টি কমিশনের বিষয়ে তেমন আলোচনা হয়নি বললেই চলে। সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে 23 দিনের আলোচনায় বিএনপি সহ কিছু দলের কিছু বিষয় আপত্তি বা নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে 19টি মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় কমিশন। সংস্কার নিয়ে দলগুলোর নানা শর্ত বা আপত্তি নিয়ে উদ্বিগ্ন কমিশনের এই সদস্য। এই নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তারা কি করবেন এই বিষয়গুলোতে? তাহলে কি আমার সংস্কারের যে মূল স্বপ্ন, এক্সিকিউটিভকে কন্ট্রোলে রাখার যে স্বপ্ন, সেটাকে বা চেকস অ্যান্ড ব্যালেন্সের যে স্বপ্ন, সেটাকে থুপড়ে পড়বে কিনা, এই প্রশ্নটা থাকবে যতদিন পর্যন্ত না এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া যায়। বছর জুড়ে প্রধান রাজনৈতিক দলের সমাবেশ, মহাসমাবেশ, আবার কোনো দলের দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়াও ছিল বেশ আলোচনায়। নির্বাচন আগে না সংস্কার আগে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না আসা, দলগুলোর অসন্তুষ্টি, অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ, এসব নিয়ে যখন রাজনীতি কিছুটা টালমাটাল, তখনই 13ই জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখেন বিশ্লেষকরা। যদিও ওই বৈঠকের বেশ সমালোচনা করে জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। সবকিছু ছাপিয়ে এক বছরে অন্তর্বর্তী সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয় বলে মনে করেন রাজনীতিকরা। ডেমোক্রেসির পরিবর্তে যে মবক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করাটা একটা অ্যাচিভমেন্ট। এরপরে যদি সরকারের অ্যাচিভমেন্ট যদি মূল্যায়ন করতে হয়, এখানে অগ্রগতির সাফল্যের জায়গাটা এক বাক্য বললে প্রত্যাশার তুলনায় সন্তুষ্টির জায়গাটা একেবারে সরাসরি বলা যাবে না যে প্রত্যাশিত জায়গায় পৌঁছেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে আমরা তেমন কার্যকর ভূমিকা পালন করতে দেখিনি। পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান, সংস্কারকে আইনি ভিত্তি দেয়া নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে দলগুলোর মধ্যে। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। 19টি মৌলিক সংস্কারের জায়গায় ঐকমত আমরা পৌঁছতে পেরেছি, সেটাকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা মনে করি সংস্কার এবং বিচারটাই সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত। নির্বাচনটা হতে হবে, নির্বাচনটা হতে পারে, কিন্তু এই দুটিকে পাশ কাটিয়ে বা এই দুটিকে পেছনে ফেলে নির্বাচনকে আগে প্রাধান্য দেওয়া, আমরা এটিকে কোনোভাবে কাম্য মনে করি না।
পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার এক বছরে দলগুলোর মধ্যে এখনও বোঝাপড়ায় ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। স্থিতিশীলতা ফেরাতে দলগুলোকে বিশেষ ভূমিকা পালনের পরামর্শ তাদের। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু নির্বাচন চাই, এই ভূমিকাটা পালন না করতে পারে, তাহলে কিন্তু আমার মূল জায়গায় গলদ থেকে যাবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল ইতিবাচক হিসেবে দেখলেও হতাশাও প্রকাশ করেছে কয়েকটি দল। প্রয়োজনীয় সংস্কার ছাড়া সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার, বিচারসহ রাজনীতিতে এখনও যেসব অসঙ্গতি রয়েছে তা চিহ্নিত করে এগোতে হবে সামনে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের ঘটনা প্রায় শূন্যের কোঠায় থাকলেও অন্তর্বর্তী সরকারের এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নাজুক হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের নাম মব সহিংসতা। ভেঙে পড়ে সামাজিক শৃঙ্খলা। জ্যামিতিক হারে বেড়েছে খুন, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, ডাকাতি। পরিসংখ্যান বলছে এক বছরে সারা দেশে খুন হয়েছে ৩,৫০০ মানুষ, যার মধ্যে মব ভায়োলেন্সে প্রাণ গেছে শতাধিক। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। 2024-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 3 দিন পুলিশ শূন্য থাকে দেশ। বিভিন্ন স্থানে একের পর এক সংঘটিত হয় নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চলে নৈরাজ্য। 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জননিরাপত্তায় যোগ দেয় বিভিন্ন বাহিনীর সদস্যরা। পুলিশকে মাঠে সক্রিয় রাখতে নানা পরিকল্পনা হাতে নেয় পুলিশ সদর দপ্তর। কিন্তু একের পর এক প্রকাশ্য খুন, ছিনতাই ও মব সহিংসতার ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি করে জনমনে। গেল বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল ফোন চুরির অভিযোগে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন একজনকে আটকে অমানবিক নির্যাতন চালানো হয়। খেতে চাইলে এক পর্যায়ে তাকে ভাত খেতে দেওয়া হয়, পরে আবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। এরপর উত্তরায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। সারা দেশে এরকম অসংখ্য মব ভায়োলেন্স জননিরাপত্তাকে মারাত্মক প্রশ্নবিদ্ধ করে। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে সরকার। ব্যাপক সক্রিয় হয়ে ওঠে পুলিশ। সারা দেশে চলে চিরুনি অভিযান, গ্রেপ্তার হয় অনেকে। সামান্য নিয়ন্ত্রণে থাকলেও সময়ের ব্যবধানে আবারও বাড়তে থাকে অপরাধ। কুমিল্লায় সালিশি বৈঠকে এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। রাজধানীর উত্তরায় মব সৃষ্টি করে সাবেক সিএসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে চড়থাপ্পড় দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকরা। সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় বর্বর কায়দায় হত্যা করা হয়, যা স্তম্ভিত করে দেয় পুরো জাতিকে। মূলত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একের পর এক সহিংসতার সিসি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদাবাজি, দখলবাজি, অপহরণ, খুনের ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। লালবাগ যে কিছুদিন আগে যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশের সামনে কিন্তু ঘটেছে। এখন পুলিশ আসলে দায়সারা কোনো রকম ওদের চাকরি করতে হবে, এজন্য করতেছে। দেশের সার্বিক পরিস্থিতির চিন্তা করলে যে কোথাও কোথাও মব হচ্ছে, যদি সরকার বা পুলিশ সক্রিয় থাকতো তাহলে কিন্তু এটা সম্ভাবনা থাকতো না, অপরাধীদের ধরতো। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে খুন হয়েছে 3,500-এর বেশি। এর মধ্যে মব সহিংসতায় নিহত 106 জন। সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতন হয় 17,875টি, আর ছিনতাইয়ের ঘটনা 1,500-এর বেশি। অন্তর্বর্তী সরকারের এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি হতাশ ও ক্ষুব্ধ জনসাধারণ। সরকারের এক বছর হয়েছে ঠিক, কিন্তু আসলে আইন শৃঙ্খলার তেমন উন্নতি হয় নাই বললেই চলে। পুলিশের অভ্যন্তরীণ যতগুলো বিষয় আছে উপর মহল থেকে নিচে যারা আছে তাদেরকে জবাবদিহিতামূলক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে হয়তো কিছুটা উন্নত হতে পারে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা যে সময় এই দায়িত্ব নেই
সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন, আপনারা আগে বলেন, এই প্রশ্নের উত্তরটা দেন। বাট আমাদের যে একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার কথা, হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। কিন্তু কোনো কিছুতেই আশ্বস্ত হতে পারছে না জনগণ। জননিরাপত্তার নাজুক অবস্থার কথা জানান তারা। ডাকাতি হইতেছে, ছিনতাই হইতেছে। রিসেন্টলি আমার এলাকাতে দুইটা ডাকাতি ঘটনা ঘটছে। তো সর্বোপরি বলা যায় যে আসলে এখনও পুলিশ সেভাবে তাদের যে ট্রাস্ট বা তাদের যে কার্যকলাপ সেটা আর কি আমাদেরকে আশ্বস্ত করতে পারতেছে না, তারা যে নিরাপত্তা দিতে পারতেছে। দেশ চালাইতে গেলে এতটা নরম হয়ে বা এতটা উদার হয়ে আসলে দেশ চালানো যায় না। তো অপরাধীদের বিষয়ে শক্ত হাতে তা দমন করতে হবে, যেমন দুর্নীতি, চাঁদাবাজ, তারপরে ধরেন ওই যে চাঁদা চাইতে গেলে চাঁদা না দেওয়ার ফলে সোহাগের মতো অনেক মানুষকে হত্যা করা, এই বিষয়গুলো, পাশাপাশি নারীরা রাস্তাঘাটে নিরাপত্তা বোধ না করা, এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারকে আরেকটু বেশি কঠোর হস্তে এই যে দুর্নীতিগুলা বন্ধ করতে হবে আর কি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশি মনোবল বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন সাবেক আইজিপি। এইবারকার সাথে অন্যান্য সময়কার পার্থক্য হচ্ছে, এবার একটা বিরাট রকমের পরিবর্তনের পরে এটা হতে যাচ্ছে, এবং যেখানে মূল দায়িত্ব পালন করে যারা, তাদের একটা মনোবলের সমস্যা আছে। অতএব এটা কাটিয়ে ওঠা মানে অসম্ভব না, কিন্তু কষ্টকর। আর সেনাবাহিনী তো আছেই সাপোর্ট হিসাবে। অতএব এটাই করে মনে হয় আমার না, ইলেকশনের দিনে খুব একটা বড় ঝামেলা হবে না। অল্প কিছু সবসময় হয়, সব ইলেকশনে হয়। পুলিশকে সার্বক্ষণিক মাঠে থেকে জননিরাপত্তায় কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। বর্তমান সরকারের 1 বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হতে হবে, নয়তো জননিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়বে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তি সমীকরণে হতাশার পাল্লাই বেশি ভারী। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ সাধারণ মানুষের। কমেছে আয় রোজগার, প্রশাসন সিন্ডিকেট ভাঙা নিয়েও পূরণ হয়নি প্রত্যাশা। তবে বিচার কাজের অগ্রগতি, সংস্কার ও নির্বাচনের তারিখ ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন সরকারকে। গণ অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মধ্যে গত 8ই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ঘটনাবহুল 1 বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কতটুকু? বর্ষপঞ্জি মূল্যায়নে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দৌরাত্ম্য কমেনি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের। এখন মানুষ তো অনেক বিভিন্ন ধরনের যাক যেখানে পাচ্ছে সেখানে মারতেছে, এখন কোনো এটা ধরাধরি নাই। গতকালও তো সাংবাদিক মেরে ফেলছে গাজীপুরে। এগুলা প্রশাসনিক দুর্বলতার কারণে হচ্ছে। দুর্নীতি, চুরি, ডাকাতি এটা প্রচুর পরিমাণে বাড়তেছে। আমি চাই যে এই বিষয়গুলোতে বিশেষ করে লক্ষ্য দেওয়া উচিত। এই সময়ে আয় কমেছে সাধারণ মানুষের। সরকারের কাছে দুর্নীতিমুক্ত প্রশাসন, কোটা বিলুপ এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর প্রত্যাশার বিপরীতে মেলেনি আশানুরূপ ফল। কামাই করি, এগুলো তো খরচ কিনতেই টাকা শেষ হয়ে যায়। এখন অসুখ বিসুখ হইলে আমার কাছে টাকা বের করার মতন, চিকিৎসা করার মতন টাকা হয় না। বিদেশে মালমূল গেলে বা ব্যবসা একটা আয় উন্নতি হইতো, এখন তো আয় উন্নতি হইতেছে না, এখন আরো যত পিছিয়ে যাইতেছে। প্রশাসনের যে বিষয়গুলো আছে সেগুলো অনেক অংশে সংস্কার হয়নি। যে কোঠার ভিত্তিতে আন্দোলন গড়ে উঠলো, নিজের জীবন গড়াবে, সেই কোঠাটা কিন্তু আজকে আরও বেশি হচ্ছে। তবে জুলাই গণহত্যার বিচার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে জনগণ। সংস্কার আমরা যতটুকু আশা করেছিলাম ওই পরিমাণ সংস্কার এখনো আমরা দৃশ্যমান দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকারের ওভারঅল কর্মকাণ্ড আমি মনে করি ভালো আর কি, তবে নির্বাচনের আগে আরও পূর্ণাঙ্গ সংস্কার হওয়া উচিত। তিস্তা মহাপরিকল্পনা এবং লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর চালুর প্রতিশ্রুতির প্রতিফলন না পাওয়ায় আছে ভারতের সঙ্গে নতজানু নীতির অভিযোগ। তিস্তা প্রকল্প নিয়ে আমরা কিন্তু আশায় ছিলাম, এত ব্যাপক সমর্থন পাওয়ার পরও কেন যেন তিস্তা প্রকল্প থেকে উনি দূরে সরে এলেন। অনেক জায়গায় উন্নতি হয়েছে, কিছু কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা, মব জাস্টিস, অর্থনৈতিক ক্ষেত্র। রেজার্ভের অবস্থা কি ছিল আমরা সকলেই জানি, এখন কিন্তু রেজার্ভ একটা শক্ত অবস্থানের উপর দাঁড়িয়ে আছি আমরা। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়াকে দেখছেন অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে। রাজনৈতিক সরকার এলে অস্থিরতা কমবে বলে মনে করেন অনেকে।
যত দূরত্বভাবে দেশের নির্বাচন হবে অত আমাদের এই বাংলাদেশ উন্নত হবে, ভালো চলবে। প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারপর আসলে নির্বাচনে যাওয়া উচিত ছিল সরকারের। যেহেতু একটা রাজনৈতিক সরকার নাই, রাজনৈতিক সরকার থাকলে আইন শৃঙ্খলার ব্যবস্থা অবশ্যই এখন থেকে অনেক বেটার হতো। তবে যে দলই সরকার গঠন করুক, জবাবদিহিতা নিশ্চিতের দিকে নজর দেওয়ার তাগিদ সাধারণ মানুষের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রীরা। এ সময় তারা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। এছাড়াও এক ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি বলে আখ্যায়িত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এর আগে 18টি হলের কমিটি ঘোষণার পর পদ পাওয়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন গাজীপুরে হত্যার শিকার সাংবাদিক তুহিন। এর আগে গাজীপুরে প্রথম জানাজা শেষে তুহিনের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। এদিকে হত্যার ঘটনায় 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেছে তুহিনের বড় ভাই। এ পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। বলছে, চাঁদাবাজি নিয়ে লাইভের কোনো তথ্য পাওয়া যায়নি, আর সিসিটিভির ফুটেজের নারীকে পাওয়া গেলেই উদ্ঘাটন হবে হত্যার রহস্য। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সেই ঘটনার ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপরে চলে হামলা। হত্যা করা হয় নৃশংসভাবে। পরে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন সাংবাদিক তুহিনের বড় ভাই। দাবি জানান হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির। বলেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। 9টায় 15টায় আনছে করে আমার লাশ না বাইর যাবো, বাইক মারি দেবো। আমার সুষ্ঠু বিচার। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া এক নারীকে পাওয়া গেলেই উদ্ঘাটন করা যাবে ঘটনার রহস্য। সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং মামলার প্রধান যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। শুক্রবার বাদ জুমা চান্দনা চৌরাস্তার ঈদগাহ ময়দানে সাংবাদিক তুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কে জানতো যে এটাই অশেষ যাত্রা, আর ভাগ্যের কি নির্মম পরিহার, আজকে এই স্কুল মাঠে তার জানাজা হচ্ছে। পরে বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তুহিন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির নিম্নাঞ্চল। পানিবন্দী হাজারো বাসিন্দা। একই কারণে খাগড়াছড়িতে ভেসে গেছে কয়েকটি এলাকা। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে 3.5 ফুট করে খোলা হয়েছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি, জোড়াছড়ি, বরকল, লংদু ও সদর উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 বাসিন্দা। খোলা হয়েছে 246টি আশ্রয় কেন্দ্র। আমরা কাইলে তো না খাই রয়েছি, ভাত খাইতে পারি না, রুটি না বর্তমান খাইতে আসছি। গতকালকে থেকে আমাদের এখানে পানি উঠছে এবং আমরা অনেক কষ্টে আছি এবং পানিতে চলাফেরা করতে কষ্ট হয়। এই বছরের মতো পানি এখনো বছর হয় না। খানা দানা সবকিছু কষ্ট। আজকে দিনের 1টা বাজে দিয়েছে, কেউ খবর নেই না। গেল 3 দিন ধরে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটিপাড়া, চট্টগ্রাম পাড়া ও ব্রিজপাড়া। এতে মোবাছড়ি ইউনিয়নের সঙ্গে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। পানির চাপ কমাতে 3.5 ফুট করে খোলা হয়েছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট। এছাড়া ঝালকাঠিতে নিম্নচাপের প্রভাবে বেড়েছে নদীর পানি। জেলার সুগন্ধা, বিষখালী, হালতা নদীতে স্বাভাবিকের চেয়ে 1 ফুট পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে নদী তীরবর্তী প্রায় 10টি গ্রাম। আসিফ খান, ডিবিসি নিউজ। এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও উড়োজাহাজ কেনার চুক্তি স্থগিত করেছে ভারত। এ চুক্তির সাথে সংশ্লিষ্ট 3 কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের শুল্ক বাড়িয়ে 50% করার পরপরই দিল্লির এমন পদক্ষেপে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে যাবে বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা আরও বলছেন, এই চুক্তি স্থগিতের কোনো লিখিত পত্র নেই, তবে শুল্ক বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে দিল্লি। এর মধ্যে ওয়াশিংটন সফর বাতিল করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে রয়টার্সের প্রকাশিত এমন খবরকে অসত্য বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গাজা পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। নেতানিয়াহুর এ সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে গাজার দখল না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয়। নেতানিয়াহুর কার্যালয় বিবৃতিতে গাজায় যুদ্ধ শেষ করতে 5টি নীতির কথা জানিয়েছে। এর মধ্যে যুদ্ধের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি গাজা শহর নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি বাহিনীর প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে। এদিকে গাজার দখল না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে দেশটি। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত ফিলিস্তিনের বেসামরিক নাগরিক ও হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।